Welcome student, welcome to your favorite chemistry channel কেম ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা আজকে ক্লাস 11 এর পিরিয়ডিক টেবিলের বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করছিলাম। আজকে ফার্দার আবার বিভিন্ন ধরনের কিছু প্রশ্ন আছে, সেটা করে আমরা ফুল পিরিয়ডিক টেবিলটা কমপ্লিট করব। আগের দিন আমরা আয়নিক রেডিয়াস রিলেটেড, আইইউপিএসসি নেম রিলেটেড এবং পিরিয়ড গ্রুপ, হাউ টু ফাইন্ড আ পিরিয়ড গ্রুপ, এই রিলেটেড সমস্ত ধরনের প্রশ্ন ডিসকাস করেছি। আজকে আমরা আয়োনাইজেশন এনার্জি, অক্সিডাইজিং রিডিউসিং প্রপার্টিজ অ্যান্ড অ্যাসিডিক এবং বেসিক যে প্রপার্টিজ গুলো সেগুলো ডিসকাস করব। চলো তাহলে শুরু করা যাক। আয়োনাইজেশন এনার্জিটা লাস্ট দিন আমি কিছু বলেছিলাম যে কিছু কিছু প্রশ্ন, খুব কমন প্রশ্ন যেগুলো প্রায় প্রত্যেক বছর রিপিটেটিভ ওয়েতে আসে, সেগুলো আমি বলেছিলাম যে কোন কোন ধরনের প্রশ্ন, যে কার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কার থেকে বেশি। এগুলো আরেকবার বলে দিচ্ছি যে প্রশ্নটা এরকম ভাবেই আসে যে বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি বোরনের তুলনায় বেশি। ঠিক আছে, নরমালি হওয়ার কথা ছিল বোরনের বেশি বেরিলিয়ামের কম, বাট ঠিক উল্টো ট্রেন্ডটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বেরিলিয়ামের বোরনের থেকে বেশি। কেন হয়েছিল এটা অনেকবার ডিসকাস করেছি, আমার আয়োনাইজেশন এনার্জির যে ভিডিও আছে সেখানে ইন ডিটেইলসে বেরিলিয়াম বোরনটাকে নিয়ে আমরা ডিসকাস করেছি। যে আমরা তিনটে জিনিস বলেছিলাম, যদি এরকম ঘটনা ঘটে থাকে যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যদি অরবিটাল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটাকে টেনে রাখবে নিউক্লিয়াস অনেক বেশি ধরে, কারণ সেটা হচ্ছে স্টেবল কনফিগারেশন। তাহলে দেখো, যে কোনো জিনিস যদি স্থায়ী হয়, সেখান থেকে সেই স্থায়িত্বটাকে নষ্ট করতে গেলে আমাকে বেশি পরিমাণে শক্তি খরচা করতে হবে, তাই সেখানে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। আমরা এর দুটো তিনটে জিনিসের উপরে একটা বলেছিলাম। আয়োনাইজেশন এনার্জি প্রশ্ন মানে আমার ইলেকট্রনিক কনফিগারেশন লেখা মাস্ট, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন উপরে কিন্তু প্রচুর কিছু ডিপেন্ড করছে আয়োনাইজেশন এনার্জির প্রশ্নগুলো। তাহলে আমি যদি বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে লিখতে পারি 1s2 2s2। ঠিক আছে, সেখানে বোরনের কত 1s2 2s2 2p1, অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো ফুল ফিল্ড স্টেবিলিটি আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে ফুল ফিল্ড স্টেবিলিটি, কারণ 2s2 ফুল ফিল্ড আছে। বোরনের ক্ষেত্রে নো ফুল ফিল্ড অর নো হাফ ফিল্ড, বাট এটা যদি কোনো কারণে বোরন থেকে ইলেকট্রন একটা বেরিয়ে যেতে পারে, অর্থাৎ এখান থেকে সাপোজ একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তখন কি হবে দেখো তো 1s2 2s2 আসছে, অর্থাৎ একটা স্টেবল কনফিগারেশন হওয়ার জায়গা পাচ্ছে। এই ঘটনার জন্য বোরন থেকে অতি ইজিলি ইলেকট্রন বেরিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট আমরা ডিসকাস করেছিলাম যে এখানে ইলেকট্রনটা কোথা থেকে বের হচ্ছে সেটা দেখতে হবে, কোন অরবিটালস থেকে বের হচ্ছে। কারণ আমি বলেছিলাম যে এস অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে এস অরবিটালে পেনিট্রেশন পাওয়ার কার থেকে বেশি, পি অরবিটালের থেকে। কি বেশি? পেনিট্রেশন পাওয়ার। পেনিট্রেশন পাওয়ার মানে কি? পেনিট্রেশন পাওয়ার মানে হচ্ছে নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতা। নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতা, অর্থাৎ কত নিউক্লিয়াসের কাছে থাকতে পারে। যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে তার পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি। সেটা আমরা দেখি এস অরবিটালস এর নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে যে নিউক্লিয়াসে, যে অরবিটালস এ নিউক্লিয়াসের কাছে থাকবে, সেখান থেকে ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তি খরচা করতে হবে, এটা স্বাভাবিক। এই প্রত্যেকটা কারণ মোটামুটি আমার প্রযোজ্য কার জন্য? ম্যাগনেসিয়ামের কেন অ্যালুমিনিয়ামের থেকে বেশি, এটা। 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন কেন অক্সিজেনের থেকে বেশি, এইটা। এবং ফসফরাস কেন সালফারের থেকে বেশি, এইটা। প্রত্যেকের রিজন মোটামুটি এদিক ওদিক করে সেম, আইদার হাফ ফিল্ড ফুল ফিল্ড স্টেবিলিটি ডিফারেন্স থাকবে। এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আমার প্রশ্নের অ্যাপ্রোচটা কিরকম হবে, প্রশ্ন উত্তর করার অ্যাপ্রোচটা কিরকম হবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। দিস ইজ সায়েন্স। সায়েন্সে তোমাকে কেউ গল্প লিখতে বলবে না, তোমাকে উত্তরটা টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে। 2 নম্বরের প্রশ্ন থাকবে, দুটো পয়েন্ট লিখবে, মোর দেন এনাফ, ইউ উইল গেট আ 2 নাম্বার। ঠিক আছে, সো এখানে মাথায় রাখতে হবে। এখানে আরেকটা যেটা প্রশ্ন বলেছিলাম আমি, যে নাইট্রোজেন অক্সিজেনে আরেকটা সামান্য রকম একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেনের IE1 ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেনের IE1, এটা নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি, বাট IE2 কার বেশি? অক্সিজেনের জন্য। কার থেকে? IE2 অফ
নাইট্রোজেনের থেকে, এটা কিন্তু ডিসকাস করা হয়েছে আয়নাইজেশন এনার্জির যে ভিডিওটাতে, সেখানে যে কেন এই ঘটনাটা ঘটে থাকে। ক্লিয়ার হয়েছে? আগের দিন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে বেরিলিয়াম থেকে বেরিলিয়াম মাইনাস থেকে বেরিলিয়াম প্লাস ইলেকট্রন, এই যে প্রসেসটা হচ্ছে, ইট ইজ ফিজিবল অর নট, অর্থাৎ এটা ঘটতে পারে কি পারে না, এই কথাটা আগের দিন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে এইটা ফিজিবল হবে কি হবে না, তার জন্য আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো বেরিলিয়াম মাইনাস মানে কি? বেরিলিয়াম মাইনাস মানে হচ্ছে 1s2 2s2 2p1, এই তো বেরিলিয়াম মাইনাস মানে তো এটাই, তাই না? সেখান থেকে কি হবে, 1s2 হবে, 2s2 হবে, অর্থাৎ আমার যে কনফিগারেশনটা ছিল সেখান থেকে কিন্তু স্টেবল কনফিগারেশনের দিকে আমার রিঅ্যাকশনটা হলে সেই দিকে কিন্তু যাবে। তার মানে খুব সহজেই তোমরা দেখো, একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্ন যখন আমরা ডিসকাস করছি তার একটা নির্দিষ্ট ওয়ে আউট আছে। আবারও বলছি, আয়নাইজেশন এনার্জির প্রশ্নের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রন কনফিগারেশন গুলো ঠিকঠাক যদি লিখতে পারো তাহলেই মোর দ্যান 90% অফ দ্য কোয়েশ্চেন ইজ সর্টেড আউট। ঠিক আছে, 90% কোয়েশ্চেনের উত্তর কিন্তু ওখানেই তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর। তাহলে এখানে একটা জিনিস দেখো, 1s2 2s2 2p1 আছে, তাহলে যদি ইলেকট্রন এখান থেকে নির্গত হয়ে যায়, অর্থাৎ যদি ইলেকট্রন এখান থেকে রিমুভ করে, তাহলে আমার 1s2 2s2 হতে পারবে, অর্থাৎ স্টেবিলিটির দিকে যেতে পারবে। তাই এই রিঅ্যাকশনটা অবভিয়াসলি আমার কাছে কি হয়ে গেল, এই রিঅ্যাকশনটা আমার কাছে ফিজিবল হলো, অর্থাৎ এটা সম্ভব। এই রিঅ্যাকশনটা সম্ভব। কেন সম্ভব এই রিঅ্যাকশনটা? তার কারণ হচ্ছে এখানে বেরিলিয়াম মাইনাস থেকে বেরিলিয়াম হলে স্থায়িত্ব পাবে, বেরিলিয়াম মাইনাস থেকে বেরিলিয়াম হলে স্থায়িত্ব পাবে, স্থায়ী হবে। তাহলে যে কোনো জিনিস অস্থায়ী থেকে নিঃসন্দেহে স্থায়ী হতে যায়। তোমরা এতদিন পড়াশোনা করছো, এই করছো যে একটা জব করব, আমার একটা ইকোনমিক স্টেবিলিটি আসবে, আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করব, আমার ফ্যামিলির কন্ডিশন খারাপ আছে, তার মানে আমাদের অস্থায়ী অবস্থাটাকে নষ্ট করতে হয়। অস্থায়ী অবস্থাটাকে নষ্ট করে আমরা চাই যাতে আমাদের একটা স্থায়িত্ব আসে। সেই স্থায়িত্বটা বিভিন্ন রকম হতে পারে, সেটা মেন্টাল স্টেবিলিটি হতে পারে, ইকোনমিক্যাল স্টেবিলিটি হতে পারে। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে যে কোনো জিনিস সে যদি স্থায়িত্বের দিকে মুভ করে, সে যদি স্থায়ী হতে পারে, তাহলে কিন্তু রিঅ্যাকশনটা আমার সেদিকেই যাবে, এটা মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তাহলে এই ধরনের দুটো টাইপের প্রশ্ন আয়নাইজেশন এনার্জি থেকে এরকম ভাবে আসতে পারে। আরো বিভিন্ন ধরনের প্রশ্ন কি রকম আসতে পারে সেগুলো আমরা ডিসকাস করছি। আমি বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলো তোমাদের বলে দিচ্ছি যে কোশ্চেনের প্যাটার্ন কি রকম আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন কি রকম ভাবে আসতে পারে সেগুলো আমি তোমাকে ডিসকাস করছি। তোমাদের বিভিন্ন ধরনের তোমাদের যে প্রশ্নগুলো, যেমন এই যে আগের যে প্রশ্ন ডিসকাস করেছিলাম, এই ধরনের প্রশ্ন কিন্তু নিচে খুব আসে। ঠিক আছে, এরপরে নেক্সট যে কোশ্চেনটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি এর ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, অর্থাৎ ছোট থেকে বড়তে, ছোট থেকে বড়তে সাজাতে হবে। ঠিক আছে, ছোট থেকে বড়তে সাজাতে হবে। কি কি আছে এটা আমরা এবার কোশ্চেনটা দেখি। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ফসফরাস, ক্লোরিন। তাহলে একটা জিনিস যদি লক্ষ্য করো, এরা প্রত্যেকেই হচ্ছে সেম পিরিয়ডের এলিমেন্ট, অর্থাৎ ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ফসফরাস, ক্লোরিন। তাহলে একটা পিরিয়ডের মধ্যে কি হয়, একটা পিরিয়ডের মধ্যে বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া হয় তত আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করতে থাকে। ক্লিয়ার? তত আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করতে থাকে। তাহলে দেখো এখানে পরপর পরপর আমরা যদি এলিমেন্ট গুলোকে দেখি, তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাসটা এখানে আমি দেখি, প্রথমে তার নরমালি যা ছিল এর হয়ে যাবে কি 3s2 ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হয়ে যাবে 3p1, অ্যালুমিনিয়ামে 3p থাকবে,
সালফারের হয়ে যাবে 3p4, ফসফরাসের হয়ে যাবে 3p3, ক্লোরিনের হয়ে যাবে 3p5। দেখো আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখছি এখানে ম্যাগনেসিয়াম থেকে ক্লোরিনের, যে এখানে 3s2, এখানে 3p1, এখানে 3p4, এখানে 3p3, এখানে 3p5। ক্লিয়ার? এখানে আবার দেখো দুটো তিনটে জিনিস, এখানে অ্যানোমালি গুলো কোথায়? প্রথম কথা এখানে ইলেকট্রনিক কনফিগারেশনে দেখো 3p3 ইজ মোর স্টেবল দেন 3p4, তাহলে হিসেব মতো সালফারের বেশি হওয়ার কথা ছিল। বাট অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবে যে আয়নাইজেশন এনার্জিতে এমন হয় না যে ফসফরাসটা ক্লোরিনের থেকে বেশি হয়ে গেল, মানে আমার পরপর আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই নেক্সট যে এলিমেন্টটা আছে তার থেকে বেশি হবে, তারপরের যে এলিমেন্ট আছে তার থেকে কিন্তু বেশি কোনোদিনই আয়নাইজেশন এনার্জি হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে অবভিয়াসলি ক্লোরিনের আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি, তার কারণ হচ্ছে তার সাইজটা সবচেয়ে ছোট। তারপরে কি হয়ে যাবে? ক্লোরিনের পরে হয়ে যাবে ফসফরাস, তারপরে হয়ে যাবে সালফার, তারপরে কি হবে? এরপরে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কি আছে দেখো, ম্যাগনেসিয়ামে 3s2 আছে, অর্থাৎ 3s2 মানে হচ্ছে ফুলফিল, 3s2 মানে ফুলফিল মানে সম্পূর্ণরূপে ভর্তি। তাহলে এখানে আবার কোথায় আছে? এখানে আবার s কক্ষ আছে, তাহলে s অরবিটাল কি করে? নিউক্লিয়াসকে জড়িয়ে ধরে বাঁচতে চায়, s অরবিটাল নিউক্লিয়াসকে জড়িয়ে ধরে বাঁচতে চায়, অর্থাৎ নিউক্লিয়াসের কাছে থাকতে চায়। তাই s অরবিটালের কি বেশি? s অরবিটালের ভেদন ক্ষমতা বেশি, ভেদন ক্ষমতা বা পেনিট্রেশন, পেনিট্রেশন এফেক্ট বেশি। s অরবিটালের ভেদন ক্ষমতা বা পেনিট্রেশন এফেক্ট কিন্তু যথেষ্ট বেশি। তাহলে কি হলো? প্রথমে হচ্ছে ক্লোরিন, তারপরে হলো ফসফরাস, তারপরে হয়ে গেল সালফার, এরপরে চলে আসবে কে আমার? এরপরে চলে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে চলে আসবে ক্লোরিন। এটা মাথার মধ্যে রাখতে হবে। সরি, তারপরে চলে আসছে আমার অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের পরে আসবে অ্যালুমিনিয়াম। তাহলে s অরবিটালের ভেদন ক্ষমতা বা পেনিট্রেশন এফেক্ট বেশি হওয়ার জন্য কি হয়ে থাকে? ইলেকট্রনটা কিন্তু বের করতে বেশি কষ্ট করতে হবে। সেজন্য অর্ডারটা মাথায় রাখছো কিভাবে হলো। তাহলে এখানে ক্লোরিন প্রথমে হলো, তারপরে হলো ফসফরাস, তারপরে হয়ে গেল সালফার, তারপরে ম্যাগনেসিয়াম, লাস্টে হয়ে গেল অ্যালুমিনিয়াম। তার কারণ ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতেই পারছো? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের নিট এক্সামের জন্য বা জেই এক্সামের জন্য এই পারপাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে আরেক ধরনের প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি। ধরো আমি কিছু ইলেকট্রনিক কনফিগারেশন দিচ্ছি, ধরো 1s2 2s1, 1s2 2s2 2p5, তারপরে ধরো 1s2 2s2 2p4, আর ধরো 1s2 2s2 2p3। এবার তোমাকে বলেছে যে এই চারটে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, ঠিক আছে? এদের মধ্যে কার IE সর্বাধিক, এদের মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি সেটা তোমাকে বলতে বলেছে। 1s2 2s1, 1s2 2s2 2p5, 1s2 2s2 2p4, 1s2 2s2 2p3, চারটে অপশন দেওয়া আছে। এর মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট সেটা বলতে বলেছে। তাহলে দেখো আমি যেটা দেখতে পাচ্ছি যে 1s2 2s1, তারপরে আছে 1s2 2s2 2p5, তারপরে 1s2 2s2 2p4, তারপরে আছে 1s2 2s2 2p3। ঠিক আছে?
তার মানে আমার একটাই সিরিজের মধ্যে আছে, কিন্তু একটাই পর্যায়ে আছে, এখানে কিন্তু 3 সিরিজ নেই, অর্থাৎ আমার পর্যায়গতভাবে বাঁ দিক থেকে ডান দিকের সিরিজে এটা দেওয়া আছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আমি যত যাব তত আমার আয়নাইজেশন এনার্জি বাড়বে, এটা আমার নিয়ম, এটা আমার নরমাল ট্রেন্ডস থেকে আমি দেখেছি। তাহলে আমি এখানে বলতে পারি যে সবচেয়ে বেশি নিশ্চয়ই এর আছে, তার কারণ দেখো এখানে কত আছে 2p5, অর্থাৎ এর অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি কত 9, ঠিক আছে। এখানে অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার 3, এর অ্যাটমিক নাম্বার কত 8, এর অ্যাটমিক নাম্বার কত 7। তাহলে যার অ্যাটমিক নাম্বার বেশি সেখানে বাঁদিক একই যদি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে তার আয়নাইজেশন এনার্জি বেশি হয়। এখানে কিন্তু চোখ বন্ধ করে স্যার এখানে তো স্যার 2p3 আছে দেখে দিলাম, রাইট অ্যান্সার দিয়ে দিলাম, ইউ উইল গেট আ বিগ জিরো। সো এটা যেন না হয়, প্রশ্নটা সবসময় ভালো করে পড়বে যে স্যার হাফ ফিল্ড আছে মানে স্যার সবচেয়ে বেশি স্থায়ী হবে, এরকম কিন্তু নয়। আমি আবারও বলছি যে হাফ ফিল্ড যদি থাকে সেটা বা ফুল ফিল্ড যদি থাকে সেটা নেক্সট যে এলিমেন্ট হবে তার থেকে আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তো এই কথাগুলো ভালো করে শোনো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথাগুলো বলছি যে কেন বেশি হচ্ছে, তার কারণ আমরা বুঝতে পারছি যে এখানে পিরিয়ড অনুযায়ী আমরা যদি লেফট টু রাইট যাই, অর্থাৎ আমরা যদি লেফট টু রাইট যাই তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এখানে তার অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তাহলে আয়নাইজেশন এনার্জি কার সাথে, আয়নাইজেশন জেড এর সাথে প্রপোর্শনাল, তাহলে জেড এখানে যার বেশি তার অটোমেটিক্যালি আয়নাইজেশন এনার্জি বেশি, এটা তো ফ্যাক্ট। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে ভিডিওগুলো কিন্তু মন দিয়ে ভালো করে শোনো, যদি ভিডিওগুলো ভালো লাগছে ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও, সবার মধ্যে পৌঁছে দাও, যাতে এই সময় তারা পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে যে কথাগুলো বলছি সেগুলো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট আমরা আরো এক ধরনের প্রশ্ন এবার একটু দেখি, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের বোর্ড এক্সামে এমন বছর নয় যে বোর্ড এক্সামে আসেনি, ঠিক আছে, প্রায় প্রত্যেক বছরই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপি, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপি ঋণাত্মক কেন? অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপি ঋণাত্মক কেন? এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সেন্ড করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আগে আমি ডিসকাস করেছিলাম যে সাকসেসিভ ইলেকট্রন গ্রহণ এনথালপি নেগেটিভ হয়, সাকসেসিভ ইলেকট্রন গ্রহণ এনথালপি নেগেটিভ, ঠিক আছে। কেন, কি কারণে, কি জন্য হয়েছিল, প্রত্যেকটা জিনিস ইলেকট্রন গ্রহণ যে এনথালপি ভিডিও, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটির যে ভিডিও, ইলেকট্রন আসক্তির যে ভিডিও, সেই ভিডিওতে ডিটেইলসে বলা আছে, তোমরা দেখে নিও সেই ভিডিওটা। লিখে সার্চ করবে কেম ও ক্যাফে প্রলয় পান ইলেকট্রন অ্যাফিনিটি, লিখে সার্চ করবে ইলেকট্রন অ্যাফিনিটি বাই কেম ও ক্যাফে, লিখে সার্চ করবে, তাও তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন যেটা ওখানেই ডিসকাস করা আছে যে ফ্লুরিনের ইলেকট্রন এফিনিটি কেন ক্লোরিনের চেয়ে কম? সবচেয়ে বেশি ইলেকট্রন এফিনিটি হচ্ছে গোটা পিরিয়ডিক টেবিলের মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন এফিনিটি হচ্ছে কার? ক্লোরিনের, এটা মাথায় রাখবে। সবচেয়ে হাইয়েস্ট ইলেকট্রন এফিনিটি হচ্ছে ক্লোরিনের, সবচেয়ে লোয়েস্ট ইলেকট্রন এফিনিটি হচ্ছে কার? হিলিয়ামে। এই দুটো অনেক সময় ছোট ছোট প্রশ্ন থাকে, এগুলো যখন তোমাদের ইলেকট্রনিটি পড়ানো হচ্ছে সব ডিসকাস করা আছে, প্রত্যেকটা ছোটখাটো জিনিস ডিসকাস করা আছে কিন্তু তোমাদের। তাহলে এখানে ফ্লুরিনের ইলেকট্রন এফিনিটি ক্লোরিনের চেয়ে কেন কম? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফ্লুরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট,
কিন্তু তা সত্ত্বেও কেন তার ইলেকট্রন এফিনিটি ক্লোরিনের থেকে কম সেটা বলতে হবে। ঠিক একই রকমের প্রশ্ন, ঠিক একদম এক্স্যাক্টলি সেম টাইপের প্রশ্ন, যে কেন সালফারের ইলেকট্রন এফিনিটি অক্সিজেনের থেকে বেশি, কেন সালফারের ইলেকট্রন এফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি, এটা তোমাদেরকে বলতে হবে। একদম এক্স্যাক্টলি সেম টাইপের অ্যান্সার। ক্লিয়ার? এরপর আমরা অক্সাইড গুলোতে চলে যাব, যেখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে এখনো পর্যন্ত যে কোনো বোর্ড লেভেল, যে কোনো জয়েন্ট লেভেলের এক্সামে। ঠিক আছে? অর্থাৎ অক্সাইডস মানে কি? অক্সাইডস মানে হচ্ছে অক্সিজেনের সাথে অ্যাড হওয়া যে সমস্ত জিনিস, যারা অক্সিজেনের সাথে অ্যাড হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা বলে দিই অক্সাইড। তাহলে আমরা বিভিন্ন ধরনের অক্সাইডের প্রথমে লিখি। প্রথমে আমি লিখছি Cl2O7, তারপরে SiO2, তারপরে Al2O3, তারপরে লিখছি MgO। তাহলে এখানে যে প্রশ্নটা যেটা আসতে পারে, দেখো প্রশ্ন এখানে কত ধরনের আসতে পারে। প্রথম কথা, আগের অক্সাইডের যখন ভিডিও তোমাদের করানো হয়েছিল অক্সাইডের প্রকৃতি, সেখানে বলেছিলাম যদি মেটাল অক্সাইড হয়, অর্থাৎ মেটালের সাথে যদি অক্সাইড হয়, সেই অক্সাইডটা কি মেটাল অক্সাইড হবে, বা তার প্রপার্টি কি হবে? তার প্রপার্টি হবে বেসিক ইন নেচার। তার প্রপার্টি হয়ে যাবে বেসিক ইন নেচার। আর যদি নন মেটাল অক্সাইড হয়, তখন সেটা হয়ে যাবে অ্যাসিডিক ইন নেচার। ক্লিয়ার? কোন পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ ফ্রম লেফট টু রাইট, মেটালিক ক্যারেক্টার কি হয়? মেটালিক ক্যারেক্টার কমবে এবং নন মেটালিক ক্যারেক্টার বাড়বে। ঠিক আছে? উপর থেকে নিচের দিকে কোনো গ্রুপ ওয়াইজ ডাউন নেমে এলে কি হবে? এখানে উপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার বাড়বে। এই জিনিসটা যদি আমি মাথায় রাখি, তাহলে আমার অক্সাইডের সমস্ত এই যে পয়েন্টগুলো এখানে আমি ডিসকাস করলাম, এই যে পয়েন্টগুলো আমি এখানে বললাম, যদি মেটাল অক্সাইড হয় সেটা বেসিক ইন নেচার হবে, যদি নন মেটালিক অক্সাইড হয় সেটা অ্যাসিডিক ইন নেচার হবে, লেফট টু রাইট যদি যায় তাহলে মেটালিক ক্যারেক্টার কমবে, নন মেটালিক ক্যারেক্টার বাড়বে, উপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার বাড়বে। এই কথাগুলো যদি তোমার মাথার মধ্যে একদম ঢুকে যায়, তাহলেই তোমার কিন্তু এই সমস্ত যে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু তোমার সলভ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে বলি যে কোনটার কি ধরনের প্রথমে নেচার হবে সেটা আগে দেখি, তাহলে আমি বুঝতেই পারছি ক্লোরিন। আমি আগেও বলেছিলাম যে মেটাল যারা হবে, মেটালের নামের শেষে IUM অ্যাড হয়, অর্থাৎ ইয়াম অ্যাড হয় মেটালের শেষে। তার মানে আমি এখানে বুঝতে পারছি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এরা অবশ্যই মেটাল। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এরা মেটাল। ঠিক আছে? তাহলে সেখানে আমি জানি ক্লোরিন, সালফার, অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন এরা সবাই কি নন মেটাল। তাহলে এটা হলো আমার একটা NMO, অর্থাৎ নন মেটালিক অক্সাইড। ঠিক আছে? তাহলে নন মেটালিক অক্সাইড যদি হয় তার নেচার কি রকম হবে? নন মেটালিক অক্সাইড হলে অ্যাসিডিক নেচার হবে। ঠিক আছে? নন মেটালিক অক্সাইড হলে অ্যাসিডিক নেচার হবে। এবং যদি বলা হয়ে থাকে যে বেসিক অনুসারে সাজাতে, তাহলে যে এখানে অ্যাসিডিক, তাহলে সে এখানে বেসিক হবে। এবার কমটা এর চারটের মধ্যে আমি যদি দেখি, তাহলে এর কিন্তু আমি দেখব যে এর হয়ে যাবে লিস্ট বেসিক। তাহলে হাইয়েস্ট অ্যাসিডিক যদি হয়, তাহলে তার বেসিক প্রপার্টি ঠিক তার উল্টো হবে, লিস্ট বেসিক। দু ধরনের প্রশ্ন থাকতে পারে, তোমাকে অ্যাসিডিটি অর্ডার দিয়েও জিজ্ঞেস করতে পারে, তোমাকে আবার বেসিক অর্ডার দিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে Al2O3 যদি আমি দেখি, Al2O3, তাহলে দেখো প্রথম দিকে যদি দেখো, তাহলে সবচেয়ে প্রথমে হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ঠিক আছে?
ম্যাগনেসিয়ামের বেসিক প্রপার্টি থাকবে, ম্যাগনেসিয়ামের বেসিক প্রপার্টি থাকবে, অ্যালুমিনিয়ামের বেসিক প্রপার্টি থাকবে, আর SiO2 হচ্ছে এমন ধরনের, এর মধ্যে কিছুটা অ্যাসিডিক প্রপার্টি থাকবে, বাট এটা হবে উইকলি অ্যাসিডিক, এটা হবে উইকলি অ্যাসিডিক। ক্লিয়ার? তাহলে আমি যদি অর্ডার অনুযায়ী সাজাই, তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে 1 নম্বর যদি আমি দিয়ে রাখি, সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে Cl2O7, তারপরে হবে SiO2, ঠিক আছে, তারপরে হবে SiO2, তারপরে হয়ে যাবে Al2O3, এবং লাস্টে হয়ে যাবে আমার কে MgO। এখানে মাথায় রাখবে Al2O3 হচ্ছে উভধর্মী অক্সাইড, Al2O3 হচ্ছে কি ধরনের? Al2O3 হচ্ছে উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? Al2O3 হচ্ছে উভধর্মী। তাহলে অর্ডারটা বুঝতে পারলে, সবচেয়ে প্রথমে হয়ে যাবে আমার Cl2O7, তারপরে হয়ে যাবে SiO2, তারপরে হয়ে যাবে Al2O3, তারপরে হয়ে যাবে MgO। কারণ ম্যাগনেসিয়ামের মেটালিক প্রপার্টি এদের মধ্যে সবচেয়ে বেশি, তাই অর্ডারটা কিন্তু এরকম হবে। আমরা নেক্সট আরো একটা প্রশ্ন করে এই জিনিসগুলোকে ক্লিয়ার করি। ধরো কি কি আছে, SO3, P4O10, আরেকটা আছে Cl2O7। তোমাকে বলেছে যে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রশ্নটা দিয়েছে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আম্লিক ধর্ম বলেছে মানে আমাকে এখানে প্রথমেই খুঁজতে হবে যে এদের মধ্যে সবচেয়ে ভালো নন মেটাল কে, এদের মধ্যে সবচেয়ে ভালো নন মেটাল কে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখ এখানে আমি বুঝতেই পারছি কোনো মানে দ্বন্দ্বই নেই, Cl2O7 হচ্ছে সবচেয়ে ভালো নন মেটাল, তাহলে Cl2O7 হয়ে যাবে সবচেয়ে হাইলি অ্যাসিডিক অক্সাইড। এরপরে সালফার না ফসফরাস, এইটা আমাকে একটু খেয়াল করতে হবে। স্যার সালফার ফসফরাসের মধ্যে তাহলে স্যার তুলনা কি করে করব? সালফার ফসফরাসের মধ্যে আমি যদি দেখি তাহলে কোথায় কোথায় আছে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেনের নিচে আছে সালফার। এবারে যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয় তত মেটালিক প্রপার্টি কমতে থাকে, নন মেটালিক প্রপার্টি বাড়তে থাকে। তাহলে অবভিয়াসলি এখানে আমি বুঝতে পারছি সালফারের নন মেটালিক ক্যারেক্টার নিঃসন্দেহে ফসফরাসের থেকে বেশি, কারণ অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে অটোমেটিক্যালি আমার সেকেন্ড চয়েস হয়ে গেল SO3 এবং আমার থার্ড চয়েস হয়ে গেল P4O10। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে আম্লিক ধর্মের অনুযায়ী যদি আমি সাজাই তাহলে সবচেয়ে প্রথমে আমি পাবো Cl2O7, তারপরে আমি পাবো SO3 এবং এট দ্য লাস্ট আমি পেয়ে যাব কি P4O10। তার কারণ হচ্ছে পিরিয়ডিক টেবিলে আমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত আমার নন মেটালিক প্রপার্টি কম বাড়তে থাকে, মেটালিক প্রপার্টি কমতে থাকে। মাথায় রাখো পিরিয়ডিক টেবিল এমন একটা চ্যাপ্টার, যদি ঠিকঠাক ভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করো কোনো প্রশ্ন আটকাবে না, না হলে কাগের ঠ্যাং গগের ঠ্যাং হয়ে যাবে, তার দায়িত্ব আমি নিতে পারবো না। ক্লিয়ার? এবার একটা জিনিস নোট করে রাখতে পারো যে তোমাকে অনেক সময় হয়তো বলতে পারে স্যার আম্লিক অক্সাইড, বেসিক অক্সাইড বলছেন, তাই কিছু নিউট্রাল অক্সাইড বলুন, অর্থাৎ প্রোসোমো বা অক্সাইড বলতে পারি, প্রোসোমো অক্সাইড। ঠিক আছে? প্রোসোমো অক্সাইড কে NO, CO2, H2O, এরা হচ্ছে কি? এরা হচ্ছে প্রোসোমো অক্সাইড। ঠিক আছে? তাহলে আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই। ধরো অক্সাইড আছে CuO, CO2, H2O এবং আছে CaO। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? একই রকম ভাবে যে বলেছে যে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ অ্যাসিডিক ক্যারেক্টার।
অ্যাসিডিক ক্যারেক্টারের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে, যে সবচেয়ে বেশি এদের মধ্যে যে সবচেয়ে বেশি নন মেটাল, তাহলে এখানে দেখতেই পাচ্ছি কার্বন হচ্ছে সবচেয়ে বেশি নন মেটাল, তাহলে অবভিয়াসলি প্রথমে হয়ে যাবে আমার কার্বন ডাই অক্সাইড। তারপরে কে, এখানেই খুব ভালো একটা জিনিস মাথায় রাখবে যে এরপরে যারা আসবে নিউট্রাল অক্সাইড গুলো এরপরে আসবে, যেমন এরপরে চলে আসবে আমার H2O। এইবারে কে আছে আর, কপার আর ক্যালসিয়াম। তো কপার আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম যে কপারের থেকে বেশি মেটালিক ক্যারেক্টার দেখায়, এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ পিরিয়ডিক টেবিলে আমরা যদি একদম লেফট সাইডে দেখি, অর্থাৎ যদি গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে মেটাল তারা সবচেয়ে বেশি মেটালিক ক্যারেক্টার শো করে পিরিয়ডিক টেবিলের মধ্যে, তাহলে সেই রীতি যদি ফলো করা হয় তাহলে হয়ে যাবে কপার এবং লাস্টে হয়ে যাবে আমার ক্যালসিয়াম অক্সাইড। তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইড, তারপরে ওয়াটার, তারপরে কপার কিউপিক অক্সাইড, তারপরে হয়ে যাবে আমার ক্যালসিয়াম অক্সাইড। এইটা কিন্তু আমার অর্ডার হয়ে যাবে। আর একটা দুটো প্রশ্ন করে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করব, সেটা হচ্ছে যে আমরা অ্যাসিডিক ক্যারেক্টার দেখলাম, এবার কিছু বেসিক ক্যারেক্টার দেখি মেটালের মধ্যে। ঠিক আছে, সাপোজ তোমাকে মেটাল দেওয়া আছে BaO, তারপরে 2 নম্বরে ধরো আছে MgO, 3 নম্বরে আছে ধরো FeO, আর 4 নম্বরে আছে ধরো Fe2O3। প্রশ্নটা কি আছে, প্রশ্নটা হচ্ছে এদের মধ্যে সবচেয়ে কম ক্ষারকীয় অক্সাইড কোনটি? প্রশ্নটা হচ্ছে এদের মধ্যে সবচেয়ে কম ক্ষারকীয় অক্সাইড কোনটি? ঠিক আছে, তাহলে প্রথমেই আমাকে যেটা দেখতে হবে, যাই বুঝতেই পারছি বেরিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে এদের মেটালিক প্রপার্টি যথেষ্ট বেশি, তাই এরা হাইলি বেশি। তাহলে আমার যুদ্ধটা গিয়ে দাঁড়ালো 3 এবং 4 এর মধ্যে। এইবারে এখানে একটা আমাকে জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা যত বেশি হবে তার জারণ সংখ্যা যত বেশি হবে তার আম্লিক চরিত্র কত বাড়বে, এইটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে। তো যার জারণ সংখ্যা যত বেশি তার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার বেশি মানে আমি বলতে পারি সেটা লিস্ট বেসিক বা সবচেয়ে কম ক্ষারকীয়। তাহলে এখানে আমি যদি দেখি, তাহলে এখানে আমার আয়রনের অক্সিডেশন নাম্বার হয়ে যাবে +2, যেখানে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হয়ে যাবে +3। তাহলে এখানে আমার আয়রনের অক্সিডেশন নাম্বার বেশি, যেহেতু আয়রনের অক্সিডেশন নাম্বার আমার এখানে বেশি, তাই এটা হয়ে যাবে মোস্ট অ্যাসিডিক। তাহলে যেহেতু মোস্ট অ্যাসিডিক, তাহলে হয়ে যাবে আমার এখানে লিস্ট বেসিক। সো মাই অ্যানসার উইল বি দ্য 4। তাহলে মাথায় রাখলে কি বললাম, দেখো আমি যতগুলো পসিবিলিটিস আছে, যে যে ধরনের প্রশ্ন আসতে পারে, যত ধরনের টাইপস অফ প্রশ্নগুলো এখানে লক্ষ্য করো, প্রায় কম করে হলো 15 থেকে 20টা টাইপের প্রশ্ন এখানে করে দিয়েছি। এই ধরনের প্রশ্ন ডিসকাস যেগুলো করছো, এর বাইরে কোনো প্রশ্ন পিরিয়ডিক টেবিল থেকে তোমরা পাবে না। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তোমাদের জন্য হোমওয়ার্ক কি থাকবে, N2O, NO, NO2, N2O3, N2O5, এদের অর্ডারটা তোমরা আমাকে বলবে অ্যাকর্ডিং টু কি ক্ষারকীয় চরিত্র, মানে ক্ষারকীয় চরিত্রের অর্ডারটা বলবে কোথায়, ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে ক্ষারকীয় চরিত্র বলবে, অর্থাৎ কার ক্ষারকীয় চরিত্র বেশি বা কম। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি এরকম হয় আম্লিক চরিত্র বেশি, তার মানে তার ক্ষারকীয় চরিত্র কম। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে মেটাল যদি হয়, তাহলে একটা জিনিস আরেকটা তোমাদের জাস্ট ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, যদি স্যার এতক্ষণ হাইড্রোজেন দিয়ে বলছি, যদি আমার OH গ্রুপ থাকে, মানে ধরো এরকম থাকলো লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড,
পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং সিজিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি কম এই হিসাবে যদি বলা হয় তাহলে কি হবে? তাহলে দেখো এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষারকীয় হয়ে যাবে সিজিয়াম অক্সাইড, তারপর হবে রুবিডিয়াম অক্সাইড, তারপরে পটাশিয়াম অক্সাইড, তারপরে সোডিয়াম অক্সাইড, তারপরে হবে লিথিয়াম হাইড্রোক্সাইড, সরি অক্সাইড বললাম, হাইড্রোক্সাইডের প্রথমে সিজিয়াম হাইড্রোক্সাইড, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে মেটালিক ক্যারেক্টারের উপর। কারণ মেটালিক ক্যারেক্টার যত বাড়বে তত কি বাড়বে? তত বেসিক প্রপার্টি বাড়বে। এইটাই মাথায় রাখতে হবে। দুটো তিনটে কথা যদি মাথায় রাখো পিরিয়ডিক টেবিলের সমস্ত প্রশ্ন শেষ। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের টোটাল পিরিয়ডিক টেবিল কমপ্লিট হলো। টোটাল ডিসকাশন সঙ্গে সঙ্গে টোটাল প্রশ্ন সমস্ত কিছু আমরা ইন ডিটেইলসে ডিসকাস করলাম। ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও তোমাদের একটা সুন্দর একটা প্লে লিস্ট করা আছে পিরিয়ডিক টেবিলে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করে আমাকে জানাও কোন জায়গাগুলো তোমাদের ভালো লাগছে বা মনে হচ্ছে কোন আরো কিছু জিনিস তোমাদের যদি কিছু প্রয়োজন মনে হয় সেগুলোও আমাকে জানাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো। সমস্ত ভিডিওর লিংকে তোমরা যখন দেখবে সমস্ত কিছু লিংক দেওয়া থাকে। যদি ভালো লাগছে আমার প্রচেষ্টা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।